হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে হলো 24শে ফেব্রুয়ারি। এখন সকাল 5:30টার মতো বাজে। আমরা আমাদের ঘর থেকে বেরিয়ে পড়েছি। এখন আমরা যাচ্ছি হাওড়া স্টেশন। আমরা আজকে যাব জয়রামবাটি আর কামারপুকুর। আজকে আমরা ফুল ফ্যামিলি একসঙ্গে আছি। এখানে আমার হাজব্যান্ড, আমি, আমার মা, বোন আর আমার শ্বশুর শাশুড়ি। আমার শ্বশুর শাশুড়ি, মা, বোন একটা গাড়িতে আগে চলে গেছে হাওড়া স্টেশন। তারপর আর একটা গাড়ি বুক করে আমরা হাওড়া স্টেশন যাচ্ছি। আজকে আমাদের গন্তব্য হচ্ছে জয়রামবাটি কামারপুকুর। আমাদের একদিনের থাকার প্রোগ্রাম আছে। তাহলে চলো বন্ধুরা, যাওয়া যাক। আর তোমরাও আমাদের সাথে চলো। আশা করি এই ট্যুরটাও তোমাদের খুব ভালো লাগবে। আমাদের 7:25 নাগাদ ট্রেন ছিল। আমরা লোকাল ট্রেন ধরবো, হাওড়া টু গোঘাট লোকাল আমাদের ট্রেনটা। আমাদের টিকিট কাটা নেই, ওখানে গিয়েই আমরা কাটবো। আমরা প্রথমে হাওড়া স্টেশন থেকে যাব গোঘাট, তাই আমাদের প্রথমে গোঘাট লোকালটাই ধরতে হবে। তাহলে চলো বন্ধুরা, আমরা হাওড়া স্টেশনে এসে গেছি। আমরা একটু আগেই চলে এসেছি, তার কারণ টিকিট কাটার আমাদের ব্যাপার আছে। আগে থেকে আমাদের টিকিট কাটা ছিল না, যেহেতু লোকাল ট্রেনে যাব সেই জন্য আমরা আগে থেকে টিকিট কাটিনি। চলো তাহলে আগে টিকিটটা কেটে নেওয়া যাক। টিকিট কেটে তারপর আমাদের ট্রেন আসলো 7:25-এ। 7:25-এ আমাদের ট্রেন ছিল। আমরা ট্রেনে উঠে গেছি। ট্রেন এবার ছেড়ে দেবে। আমরা অনেক দিন থেকেই ভাবছিলাম ফুল ফ্যামিলি মিলে কোথাও যাব। ফুল ফ্যামিলি মিলে সবসময় যাওয়া হয়ে ওঠে না, তার কারণ সবার একসঙ্গে টাইম হয় না। কিন্তু এই ট্রিপে আমরা ফুল ফ্যামিলি একসঙ্গে যেতে পেরে দারুণ লাগছিল। মনে হচ্ছিল একটা গ্যাং একসাথে বেড়াতে যাচ্ছি। দারুণ আনন্দ হচ্ছিল। ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে। আমাদের প্রথম গন্তব্য হবে গোঘাট। গোঘাট থেকে আমরা যাব কামারপুকুর। গোঘাটে গিয়ে আমাদের একটা অটো বুক করতে হবে। অটো করে আমরা কামারপুকুর যাব। কামারপুকুর জয়রামবাটি সম্বন্ধে তোমরা কম বেশি সবাই জানো, তাও তোমাদের সুবিধার্থে এখানে কিছু কথা তোমাদের বলে রাখি। কামারপুকুর হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার অন্তর্গত আরামবাগ মহকুমার একটি গ্রাম। কামারপুকুরে গোঘাট 2 সমষ্টি উন্নয়ন ব্লকের সদর দপ্তর অবস্থিত। এই গ্রামে 19বিংশ শতাব্দীর হিন্দু ধর্মগুরু রামকৃষ্ণ পরমহংসের পৈতৃক বাড়ি ও জন্মস্থান অবস্থিত। রামকৃষ্ণ পরমহংসের স্ত্রী সারদা দেবীর জন্মস্থান জয়রামবাটি গ্রামে। জয়রামবাটি গ্রামও কামারপুকুর গ্রামের কাছে অবস্থিত, যেটি বাঁকুড়া জেলার অন্তর্গত। রামকৃষ্ণ পরমহংসের জন্মস্থান ও পৈতৃক বাড়ি, তার পরিবারের রঘুবীর মন্দির, যোগী শিব মন্দির ও অন্যান্য দ্রষ্টব্য স্থানগুলি এখন হিন্দু ধর্মাবলম্বীদের কাছে তীর্থস্থানের মর্যাদা পায়। আমাদের 7:25-এ ট্রেনটা ছেড়েছিল। আর ট্রেনটা যখন গোঘাট এসে থামলো তখন সকাল 10টার মতো বাজে। আমরা গোঘাট স্টেশনে এসে গেছি। এবার আমরা স্টেশন থেকে রাস্তায় নেমে অটো ধরে আমাদের প্রথমে যেতে হবে জয়রামবাটি। গোঘাট থেকে কামারপুকুর কাছে, কিন্তু আমরা প্রথমে কামারপুকুর যাব না, আমরা প্রথমে যাব জয়রামবাটি। জয়রামবাটি থেকে ঘুরে এসে কামারপুকুরটা কাছাকাছি পড়বে, তখন আমাদের স্টেশনে আসতে সুবিধা হবে। আর এমনিতেই বলে যে শ্রীরামকৃষ্ণের জন্মস্থানের আগে মা সারদার জন্মস্থান সবাই দেখে। তাই আমরা প্রথমে জয়রামবাটির উদ্দেশ্যে একটা অটো করে রওনা দিলাম। অটো ভাড়া আমরা প্রতিজন পিছু 50 টাকা করে পড়েছিল। জয়রামবাটি হলো পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার অন্তর্গত বিষ্ণুপুর মহকুমার কোতলপুর থানার একটি গ্রাম। 1853 সালে জয়রামবাটি গ্রামে রামকৃষ্ণ পরমহংসের পত্নী সারদা দেবীর জন্ম হয়েছিল। রামকৃষ্ণ পরমহংসের অনুগামীদের কাছে এই গ্রামটি তাই একটি তীর্থস্থানের মর্যাদা পায়। আমাদের প্রথমে কামারপুকুর জয়রামবাটি ঘুরতে এসে এখানে থাকার পরিকল্পনা ছিল, কিন্তু আমাদের যে অটো চালক ভাই ছিলেন উনি বলে দিলেন যে আপনারা একদিনেই জয়রামবাটিতে ভোগ খেয়ে জয়রামবাটি ঘুরে কামারপুকুর ঘুরে বাড়ি ফিরে যেতে পারবেন, কোনো অসুবিধা নেই, আপনাদের একই দিনে সব কিছু কমপ্লিট হয়ে যাবে। আর আমরা
থাকার জায়গার কথা জিজ্ঞেস করতে উনি বললেন যে এখানে প্রচুর লজ আছে, এছাড়া রামকৃষ্ণ মিশনের গেস্ট হাউসও আছে, কিন্তু সেটা আগে থেকে বুক করতে হয়। আমরা এখন কামারপুকুর ঢুকে গেছি। কামারপুকুরের উপর দিয়েই আমাদের জয়রামবাটির উদ্দেশ্যে রওনা দিতে হবে। তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে আশেপাশে প্রচুর লজ, আর এখানে রামকৃষ্ণ মিশনের যে গেস্ট হাউস আছে সেগুলোও তোমরা দেখতে পাবে। চলো তোমাদের কামারপুকুরে যে যাত্রী নিবাসটা আছে সেটা দেখাই। এটাই হলো সেই কামারপুকুরের যাত্রী নিবাস, যেটা আগে থেকে অনলাইন বুকিং করতে হয়। এই যাত্রী নিবাসটি রামকৃষ্ণ মিশনের আন্ডারে। জয়রামবাটি একটি ছোট্ট গ্রাম, বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থেকে 27 মাইল দূরে। এই স্থানটি শিহরের পূর্ব দিকে 2 মাইল এবং শ্রী শ্রী ঠাকুরের পবিত্র জন্মস্থান কামারপুকুরের 3 মাইল পশ্চিমে। এই পবিত্র স্থান ধর্ম, কর্ম এবং মোক্ষের বার্তা দেয়। ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসের আধ্যাত্মিক সঙ্গী শ্রী শ্রী সারদা দেবী 1853 সালে জয়রামবাটিতে জন্মগ্রহণ করেছিলেন। বাহ্যিকভাবে তিনি প্রাকৃতিক ঐশ্বরিক অস্তিত্ব লুকিয়ে রাখার জন্য নিজেকে বিশ্বের কাছে একজন সাধারণ মহিলা হিসেবে উপস্থাপন করেছিলেন। ঐশ্বরিক মাতৃত্বে আবৃত এই ব্যক্তিত্ব সত্যই জ্ঞান, কল্যাণ এবং ক্ষমার অবতার ছিলেন। আধুনিক যুগের একজন সত্য গুরুমাতা শ্রী শ্রী ঠাকুর 34 বছর বেঁচেছিলেন পবিত্র মায়ের সংস্পর্শে। শ্রী শ্রী ঠাকুরের সমস্ত শিষ্যের মা ও গুরুর জন্মস্থান এবং চিরন্তন শান্তি ও আত্মসূচি অর্জনের জন্য মানুষের কাছে পবিত্র তীর্থস্থান হয়ে উঠেছে এই স্থান। আমরা এখন হুগলি জেলা ছেড়ে বাঁকুড়া জেলায় প্রবেশ করছি। হুগলি জেলায় কামারপুকুর অবস্থিত আর বাঁকুড়া জেলায় জয়রামবাটি অবস্থিত। তাই আমরা এখন কামারপুকুর ছেড়ে জয়রামবাটিতে মায়ের পুণ্য জন্মভূমিতে আমরা প্রবেশ করলাম। খুব সুন্দর এই গ্রাম জয়রামবাটি। এখন আমরা জয়রামবাটিতে এসে গেছি। যে সাইনবোর্ডটা সামনে দেখতে পাচ্ছ, এইখানটাই হচ্ছে বাস স্ট্যান্ড। বাসগুলো আসলে এইখানেই নামায়। আমরা এখান থেকে ডান দিকে বেঁকে যাব। যেখানে মায়ের বাড়ি আছে সেই মাতৃমন্দিরে আমরা, দেখো সাইনবোর্ডে লেখা আছে, সেইখানেই চলে যাব। গিয়ে ভোগের কুপনটা আগে সংগ্রহ করে নেব। সংগ্রহ করে তারপর মায়ের জন্মস্থান দর্শন করব। তাহলে চলো বন্ধুরা, আগে ভোগের কুপনটা কেটে নিই। এই হচ্ছে অফিস, এখান থেকেই ভোগের কুপন আমাদের সংগ্রহ করতে হবে। দেখো সামনে যে তালিকাটা দেয়া আছে তার মধ্যে সমস্ত প্রয়োজনীয় ইনফরমেশন এখানে দেয়া আছে। জয়রামবাটিতে যে মাতৃমঠ এখানে আছে সেই মাতৃমঠের ভিতরে এই অফিসটা, এইখান থেকেই আমরা কুপন সংগ্রহ করলাম। মঠের ভেতরে এটা হলো মায়ের নতুন বাড়ি। মায়ের নতুন বাটি মাতৃমন্দির মঠে অবস্থিত সারদা দেবীর নতুন বাড়ি। মঠের প্রধান প্রবেশদ্বারের পাশে একটি ছোট্ট দরজা দিয়ে নতুন বাড়িতে প্রবেশ করা যায়। এই অংশে অনেকগুলি ঘর দেখা যায়। এর মধ্যে বাঁদিকের প্রথম ঘরটিতে সারদা দেবী 1915 সালের মে মাস থেকে 1920 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত বসবাস করেন। এই ঘরেও তার অনেক গৃহী, ব্রহ্মচারী ও সন্ন্যাসী ভক্ত তার কাছ থেকে দীক্ষা পেয়েছিলেন। পাশের ঘরটিতেই সারদা দেবীর ভাতুষপুত্রী নলিনী দেবী বাস করতেন। নলিনী দেবীর ঘরের উল্টো দিকের ঘরটিতে সারদা দেবীর জীবদ্দশায় জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত হয়। মায়ের বাটির ভিতরে ছবি তোলা বারণ ছিল বলে আমরা সেখানকার ছবি ভেতর থেকে তোমাদের দেখাতে পারলাম না। আর এখন যেই মন্দিরটা তোমাদের দেখাচ্ছি সেটা হলো মায়ের বংশের যে কুলদেবতা, সেই কুলদেবতার মন্দির। এই সমস্ত কিছুই আছে মাতৃমন্দির বা মাতৃমঠের ভিতরে। সারদা দেবীর বাসভবনটি বর্তমানে রামকৃষ্ণ মঠ ও মিশনের অধীনস্থ। বাসভবনটি একটি মঠে রূপান্তরিত করা হয়েছে। মঠটির নাম মাতৃমন্দির মঠ, জয়রামবাটি। এই মঠের মধ্যে আছে মাতৃমন্দির, মায়ের পুরাতন বাটি ও নতুন বাটি, পূর্ণপুকুর ও সুন্দরনারায়ণ ধর্ম ঠাকুরের মন্দির। আমরা এখন যাচ্ছি মাতৃমন্দির দেখতে। মাতৃমন্দির হলো মাতৃমন্দির মঠের কেন্দ্রস্থলে অবস্থিত সারদা দেবীর মন্দির। ঠিক যে স্থানটিতে সারদা দেবীর জন্ম হয় সেই স্থানটির ওপর এই মন্দিরটি নির্মিত হয়। সারদা দেবীর আদি বাড়িটি এই জমিখণ্ডের উপরই ছিল।
সেই বাড়িতে তিনি 9 বছর পর্যন্ত বসবাস করেছিলেন। এখানেই রামকৃষ্ণ পরমহংসের সঙ্গে তার বিবাহ সম্পন্ন হয়। স্বামী শারদানন্দ 1923 সালের 19 এপ্রিল হিন্দু উৎসব অক্ষয় তৃতীয়ার দিন মাতৃমন্দির প্রতিষ্ঠা করেন। প্রথমে মন্দিরে সারদা দেবীর একটি তৈলচিত্র পুজো করা হতো। ছবিটি সারদা দেবীর শিষ্য ললিতমোহন চট্টোপাধ্যায় লন্ডন থেকে আঁকিয়ে এনেছিলেন। সারদা দেবী নিজেও সেই ছবিটি পুজো করেছিলেন বলে জানা যায়। 1954 সালে সারদা দেবীর জন্মশতবর্ষ অনুষ্ঠানের সময় ছবির পরিবর্তে একটি শ্বেতপাথরের মূর্তি স্থাপিত হয়। বর্তমানে পূজিত শ্বেতপাথরের মূর্তিটির তলায় সারদা দেবীর দেহাবশেষ রক্ষিত আছে। মন্দিরের সামনের প্রার্থনা কক্ষটিও সারদা দেবীর জন্মশতবর্ষ উপলক্ষে নির্মিত হয়। মাতৃমন্দিরের চূড়োয় বাংলায় মা শব্দটি লেখা একটি পতাকা সবসময় ওড়ে। আমরা এখানে ভোগ খেতে চলে এসেছি। এখানে 11:30টার মধ্যে কুপন সংগ্রহ করতে হয়। পার পার্সন 60 টাকা করে কুপন নিতে লাগে। চাইলে তার থেকেও বেশি ডোনেশন দিতে পারেন। এখানে ডোনেশনের উপরও নির্ভর করে, কিন্তু মিনিমাম পার পার্সন 60 টাকা করে এখানে ভোগের কুপন পাওয়া যায়। একদম নিরামিষ ভোগ। ভোগের জন্য প্রচুর লাইন পড়েছিল এই দিনকে। আর যেহেতু শনিবার ছিল, তারপর একটা বিশেষ তিথি ছিল, এই দিন ছিল মাঘী পূর্ণিমা, সেই জন্য প্রচুর লোক এখানে এসছিল। সেই জন্য ভোগ খাওয়ার লাইনটাও একটু লম্বা পড়েছিল। ছেলেদের লাইন আলাদা পড়েছিল, মেয়েদের লাইন আলাদা পড়েছিল। তাই এখানে তোমরা আমার হাজব্যান্ড আর শ্বশুরমশাইকে দেখতে পাচ্ছ না, তারা আলাদা লাইনে দাঁড়িয়েছিল। আমি, মা, আমার শাশুড়ি মা আর আমার বোন সবাই একটা লাইনে দাঁড়িয়েছিলাম। আমরা প্রায় 1 ঘন্টার উপরে দাঁড়িয়েছিলাম ভোগ খাওয়ার জন্য। আস্তে আস্তে লাইন এগোচ্ছিল। তারপরে অনেক অপেক্ষার অবসানের পর আমরা শেষ পর্যন্ত ভোগ খেতে এখানে ঢুকতে পারলাম। যেহেতু ওই দিন শনিবার ছিল আর ছিল মাঘী পূর্ণিমা, তাই বিশাল ভিড় হয়েছিল। তোমাদের কুপনটা একবার ভালোভাবে দেখিয়ে দিই। এই হচ্ছে সেই কুপন। এই কুপনটা 11:30টার মধ্যে আপনাদের সংগ্রহ করতে হবে সেখানকার অফিস থেকে। এখানে ভোগ খাওয়ার জন্য একটা বিশাল হলঘরের ব্যবস্থা করা আছে। সেই হলঘরের মধ্যেই এখানে ভোগ খাওয়ানো হয়। একে তো খিদে পেয়েছিল, তারপর ভোগের সুগন্ধ যেন খিদেটাকে আরও দ্বিগুণ করে বাড়িয়ে দিচ্ছিল। আর বন্ধুরা, যখন তোমরা কুপনটা সংগ্রহ করবে অবশ্যই সাবধানে রাখবে, তার কারণ এই কুপন দেখিয়ে তবেই তোমরা হলঘরে ঢুকতে পারবে। সামনে দেখো কুপন এখানে চেক হচ্ছে, তারপর একে একে সবাই ভিতরে ঢুকে যাচ্ছে ভোগ খাওয়ার জন্য। চলো তোমাদের হলঘরটা একবার দেখিয়ে দিই। আমরা ঢুকে গেছি। এই হচ্ছে বিশাল হলঘর। প্রচুর ফ্যান লাগানো আছে। যেহেতু একটু গরম পড়ে গেছিলো সেই জন্য ফ্যানগুলো এখানে চলছিল। আর দেখো এই রকম সব বেঞ্চ করা আছে স্টিলের, যেখানে স্টিলের থালা গ্লাস দেয়া আছে। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা, বারে বারে পরিষ্কার করা হচ্ছে। আর সুন্দরভাবে এখানে ব্যবস্থা করা আছে ভোগ খাওয়ার জন্য। আমরাও বসে পড়েছি। প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, অনেক বেলা হয়ে গেছিলো। আর এখানে ভোগ খাওয়ার পর তোমাদের থালা তোমাদেরকে নিজেদেরই তুলতে হবে। তুলে বাইরে বেরিয়ে একটা জায়গায় সেখানে আলাদা করে রাখতে হবে। আর বন্ধুরা, চেষ্টা করবে ভোগ একদম যাতে নষ্ট না হয়। আমাদের ভোগ খাওয়া হয়ে গেছে, আমরা বাইরে বেরিয়ে এসেছি। এখনও আমরা কামারপুকুর ঘুরবো। আমাদের ঘোরা এখনও অনেকটা বাকি আছে। এখন মোটামুটি জয়রামবাটি বন্ধ হওয়ার সময় হয়ে গেছে। এখন জয়রামবাটি বন্ধ হয়ে যাবে। সেই আবার দুপুর 3টের সময় জয়রামবাটি খুলবে। আমাদের এখানে মোটামুটি দেখা হয়ে গেছে। আমরা এরপর যাব কামারপুকুর। তাহলে বন্ধুরা বলো ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমার চ্যানেল হ্যাপি উইথ সংযুক্তা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর মনে করে বেল বাটনটা অবশ্যই অন করে দিও ফর মোর ভিডিওস নোটিফিকেশন। তাহলে পরবর্তী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই অপেক্ষা করতে থেকো আমার নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আমি হাজির হব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।